স্বাগত সবাইকে। অত্যন্ত উৎসাহের সাথে আজকের এই বিশেষ তথ্য অনুসন্ধান বা গভীর আলোচনাটিতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আসলে ইতিহাস মানেই তো আমরা সাধারণত ভাবি যে বড় বড় যুদ্ধ বা রাজা বাদশাদের উত্থান পতন। হ্যাঁ, ওই পাতার পর পাতা সাল তারিখ আর কি। একদম তাই। কিন্তু মাঝে মাঝে ইতিহাসের সবচেয়ে বড় মোড়গুলো লুকিয়ে থাকে একেবারে সাধারণ বা দৈনন্দিন কিছু ঘটনার আড়ালে। হয়তো একটা সামান্য গুজব বা একটা ছোট্ট প্রশাসনিক ভুল। অথবা স্রেফ একটা কার্তুজ। রাইট, স্রেফ একটা কার্তুজ। আজকে আমরা ঠিক এমন একটা বিষয় নিয়েই কথা বলবো। আজকের এই গভীর আলোচনার মূল ভিত্তি হল প্রখ্যাত লেখক আহমদ সোফা রচিত সিপাহী যুদ্ধের ইতিহাস বইটি। আজ আমরা এই বইটির নির্দিষ্ট একটি অংশ অর্থাৎ ২ ঘটনা পরম্পরা অংশটুকু নিয়ে বিস্তারিত আলোচনা করব। খুবই চমৎকার একটা বিষয়। আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যটাই হলো এটা, উদ্ঘাটন করা যে কিভাবে স্রেফ একটা কার্তুজ আর কর্তৃপক্ষের চরম লেভেলের অবহেলা আর অহংকার মিলে ইতিহাসের অন্যতম বৃহৎ একটা বিদ্রোহের জন্ম দিয়েছিল। মানে ব্যাপারটা সত্যিই খুব কৌতূহল উদ্দীপক। আমরা যদি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের দিকে ফিরে তাকাই, সময়টা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের জন্য একটা অদ্ভুত পালাবদলের কাল। 1852 বা 53 সালের দিকে। হ্যাঁ, ঠিক ওই সময়টায় ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটিশরা বেশ ভালো একটা সফলতা পেয়েছিল। আর যে কোনো সামরিক সফলতার পরেই যেটা হয় আর কি, মানে বাহিনীকে আরও আধুনিক করার একটা তাগিদই তৈরি হয়। আধুনিকায়নের একটা ধাক্কা আসে। ঠিক। তো সেই আধুনিকায়নের অংশ হিসেবেই 1856 সালে ভারতীয় সেনাবাহিনীতে নতুন এক ধরনের অস্ত্রের প্রচলন করা হলো। এর নাম ছিল এনফিল্ড রাইফেল। আচ্ছা। প্রযুক্তিগত দিক থেকে এটা কিন্তু আগের যে কোনো বন্দুকের চেয়ে অনেক অনেক উন্নত ছিল। কিন্তু চমকপ্রদ ব্যাপারটা হলো এই প্রযুক্তিগত উন্নয়নই ব্রিটিশদের জন্য চরম বিপদের কারণ হয়ে দাঁড়ালো। কারণটা ওই কার্তুজ, তাই তো? একদম। লন্ডন থেকে আসা এই রাইফেলের জন্য যে নতুন চর্বি মাখানো টোটা বা কার্তুজগুলো তৈরি হচ্ছিল, যেগুলো পরে কলকাতা, দমদম আর মিরাটেও তৈরি হওয়া শুরু হয়, সেগুলো সেপাইদের ধর্মবিশ্বাসের একেবারে মূলে এমন এক আঘাত করেছিল যা পুরো উপমহাদেশকে আক্ষরিক অর্থে কাঁপিয়ে দেয়। এই এনফিল্ড রাইফেলের কার্তুজের ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার সবার জন্য। মানে সে যুগে তো আর আজকের মতো ওই ম্যাগাজিন সিস্টেম ছিল না যে বন্দুকের ভেতর ভরে দিলাম আর ধুমধাম গুলি বের হতে থাকলো। না, একদমই না। আমি যদি ভুল না করি, ওই সময়ে বন্দুক লোড করার পদ্ধতিটা বেশ জটিল এবং অনেকখানি শারীরিক কসরতের ব্যাপার ছিল। হ্যাঁ, এই পুরো সংকটের কেন্দ্রেই রয়েছে ওই কার্তুজ লোড করার পদ্ধতিটা। 1856 সালের এনফিল্ড রাইফেলের কার্তুজগুলো ছিল মূলত একটা কাগজের মোড়কের মতো। এই মোড়কের ভেতরে বারুদ আর সীসার গুলিটা একসাথে থাকত। আচ্ছা। এখন এই মোড়কটা যাতে স্যাঁতসেঁতে না হয়ে যায় বা পানিতে নষ্ট না হয়, সেজন্য কাগজের ওপর ভারী চর্বির একটা প্রলেপ বা গ্রিজ মাখালো থাকত। বুঝতে পেরেছি। তো একজন সেপাইকে যখন বন্দুক লোড করতে হতো, তখন তাকে প্রথমে ওই চর্বি মাখানো কাগজের মোড়কের উপরের অংশটা নিজের দাঁত দিয়ে ছিঁড়তে হতো। ওহ, দাঁত দিয়ে কাটতে হতো। হ্যাঁ, এরপর ভেতরের বারুদটা বন্দুকের নলে ঢেলে গুলিটা ভেতরে দিয়ে র্যামরড বা ওই লোহার রড দিয়ে ঠেসে দিতে হতো। তো সমস্যাটা কিন্তু বন্দুক নিয়ে ছিল না, সমস্যাটা ছিল ওই দাঁত দিয়ে ছেঁড়ার বাধ্যবাধকতার জায়গাটাতে। আর ঠিক এই জায়গাতেই কিন্তু দমদম ট্রেনিং সেন্টারের সেই বিখ্যাত বা বলতে পারেন কুখ্যাত ঘটনাটা ঘটে। বইটিতে খুব চমৎকারভাবে এই ঘটনার সূত্রপাত বর্ণনা করা হয়েছে। দমদমের ওই ঘটনাটা? দিনটা ছিল সাধারণ একটা দিন। দমদমে একজন উচ্চবর্ণের ব্রাহ্মণ সেপাই ডিউটিতে ছিলেন। সেখানে একজন লস্কর, মানে যারা মূলত সেনাবাহিনীর সাথে থাকা শ্রমিক বা নিচু স্তরের কাজগুলো করত, সেই ব্রাহ্মণ সেপাইয়ের কাছে পানি খাওয়ার জন্য তার লোটা বা পাত্রটা ধার চায়। কিন্তু ওই ব্রাহ্মণ সেপাইটি অত্যন্ত অবজ্ঞার সাথে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে দেয়। তার যুক্তি ছিল, লস্কর জাতের কাউকে তার পাত্র ছুটে দিলে তার জাত যাবে, পাত্রটি অপবিত্র হয়ে যাবে। আর এই প্রত্যাখ্যানের পর লস্করটি যে উত্তরটা দিয়েছিল, সেটাই মূলত বারুদের স্তূপে প্রথম দেশলাইয়ের কাঠিটা জ্বেলে দেয়। ঠিক। লস্করটি তখন একটু হেসে বা বেশ তাচ্ছিল্যের সুরেই বলেছিল যে জাত নিয়ে আর এত অহংকার করে আর কোনো লাভ নেই, কারণ নতুন যে কার্তুজ সরকার তাদের হাতে দিচ্ছে, সেই কার্তুজ দাঁত দিয়ে কাটতে হবে, আর তাতে গরু এবং শূকরের চর্বি মেশানো আছে। সর্বনাশ! হ্যাঁ, সুতরাং হিন্দু মুসলমান সবারই জাত খুব শীঘ্রই যেতে বসেছে।
এই একটা কথাই ব্রাহ্মণ সেপাইয়ের মনে যে কি পরিমাণ আতঙ্কের সৃষ্টি করেছিল সেটা আজকের দিনে বসে হয়তো পুরোপুরি কল্পনা করাও কঠিন। এখানে একটা জিনিস একটু গভীরে গিয়ে ভাবা দরকার আসলে। ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষে এই জাত যাওয়া বা ধর্ম নষ্ট হওয়ার বিষয়টা তো শুধু ওই ব্যক্তিগত অনুভূতির পর্যায়ে সীমাবদ্ধ ছিল না। মোটেও না। গরু এবং শূকরের চর্বি মুখে দেওয়া মানে তো আক্ষরিক অর্থে সমাজ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ঠিক তাই। বিষয়টা শুধু এমন নয় যে তারা একটা ধর্মীয় পাপ করছে। সে যুগের সমাজ ব্যবস্থায় জাত যাওয়ার অর্থ ছিল তার পরিবার তাকে অস্বীকার করবে, গ্রামের মানুষ তাকে একঘরে করে দেবে, এমনকি তার মৃত্যু হলে শেষকৃত্য হয়তো ঠিকমতো হবে না। মানে এটা ছিল এক ধরনের সামাজিক মৃত্যু। একদম। তাই লস্করের কাছ থেকে এই খবরটা শোনার পর সেটা দাবানলের মতো পুরো ব্যারাকে ছড়িয়ে পড়ে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিকটা হল সিপাহীদের প্রাথমিক প্রতিক্রিয়া কিন্তু মোটেও বিদ্রোহ বা ক্ষোভ ছিল না। তারা তো ব্রিটিশদের উৎখাত করার কোনো পরিকল্পনা করেনি তখন। না, তাদের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল নিছক ভয়, একটা গভীর অস্তিত্ব বিনাশী আতঙ্ক। 1857 সালের 22শে জানুয়ারি লেফটেন্যান্ট রাইট যখন মেজর বন্টেনকে বিষয়টা প্রথম আনুষ্ঠানিকভাবে জানান, তখনকার চিত্রটা একটু খেয়াল করুন। সিপাহীরা অত্যন্ত ভদ্রভাবে রীতিমতো প্যারেড লাইনে দাঁড়িয়ে তাদের আপত্তির কথা জানিয়েছিল। তারা কিন্তু অস্ত্র তুলে নেয়নি বা কোনো উগ্র আচরণ করেনি। হ্যাঁ, আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল সিপাহীরা শুধু আপত্তিই জানায়নি, তারা একটা খুব সুন্দর বিকল্প সমাধানও দিয়েছিল কিন্তু। রাইট, মোম বা তেলের বিষয়টা। হ্যাঁ, তারা বলেছিল এই চর্বির বদলে মোম বা তেল ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ তারা কিন্তু ডিউটি করতে বা নতুন অস্ত্র ব্যবহার করতে একদমই অস্বীকার করছিল না। তারা শুধু তাদের ধর্মটুকু বাঁচাতে চেয়েছিল। তাহলে সমস্যাটা বাঁধল কোথায়? প্রশাসন তো সহজেই সমাধানটা মেনে নিতে পারত। এখানেই মূলত ব্রিটিশ প্রশাসনের আমলাতান্ত্রিক গাফিলতি আর ওই ব্যবসায়িক লোভের বিষয়টা সামনে চলে আসে। 30শে ফেব্রুয়ারি টাইমস পত্রিকার একটা রিপোর্টের কথা বইটিতে উল্লেখ আছে, যা পুরো ঘটনাটাকে একটা ট্র্যাজিকমিক রূপ দেয়। ওই ঠিকাদারের ব্যাপারটা? হ্যাঁ, লন্ডন থেকে আসলে স্পষ্ট নির্দেশ ছিল কার্তুজ মসৃণ করার জন্য শুধুমাত্র ভেড়ার বা ছাগলের চর্বি ব্যবহার করার। কিন্তু ভারতে এটা সরবরাহ করার দায়িত্ব পেয়েছিল একজন বাঙালি ব্রাহ্মণ ঠিকাদার। সে কি করল? সে সস্তা চর্বি দিল। ঠিক, সে শুধু সামান্য কিছু পয়সা বাঁচানোর লোভে সস্তা গরু আর শূকরের চর্বি কিনে কার্তুজে মাখিয়ে সাপ্লাই দেওয়া শুরু করল। মানে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিমূল কাঁপিয়ে দেওয়ার পেছনে শুরুতে কিন্তু কোনো বড় রাজনৈতিক ষড়যন্ত্র ছিল না, ছিল স্রেফ একজন স্থানীয় ঠিকাদারের ব্যবসায়িক লোভ। এটা তো রীতিমতো অবিশ্বাস্য একটা ব্যাপার। মানে কোম্পানির কর্তা ব্যক্তিরা এতটাই অন্ধ ছিলেন যে তারা এই সাপ্লাই চেইনটা একবার চেক করারও প্রয়োজন বোধ করলেন না। একদমই না। আর সিপাহীরা যখন বিষয়টা নিয়ে আপত্তি তুলল, তখন তো তারা আরও একটা যৌক্তিক প্রস্তাব দিয়েছিল। তারা বলেছিল কার্তুজে চর্বি মাখানোর যে কারখানা, সেখানে একজন হিন্দু এবং একজন মুসলমানকে নিয়োগ দেওয়া হোক। এই একটা সামান্য সিদ্ধান্ত নিলেই তো সবার সন্দেহ দূর হয়ে যেত। এটাই হল ঔপনিবেশিক অহংকারের সবচেয়ে বড় উদাহরণ। কর্তৃপক্ষ এই অতি সহজ, যৌক্তিক এবং প্রায় বিনা খরচের সমাধানটা স্রেফ প্রত্যাখ্যান করল। কেন? কারণ তারা মনে করত অধীনস্থ সেপাইদের কথায় রুলস বা নিয়ম পরিবর্তন করাটা তাদের ইগোর বা সম্মানের পরিপন্থী। তারা রুলার, তারা কেন সেপাইদের কথা শুনবে? বাহ, কি চমৎকার যুক্তি! আর এই প্রত্যাখ্যানের ফলাফল হল ভয়াবহ। সেপাইদের মনে এই সন্দেহ দৃঢ় বিশ্বাসে পরিণত হল যে সরকার কোনো ভুল করেনি বা ঠিকাদার কোনো দুর্নীতি করেনি, বরং ব্রিটিশ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের ধর্ম নষ্ট করে তাদের খ্রিস্টান বানাতে চাইছে। একবার যখন প্রাতিষ্ঠানিক অবিশ্বাস দানা বাঁধে, তখন সেটা দূর করা তো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠিক। আর এই অবিশ্বাসের প্রথম বড় বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই ২৬শে ফেব্রুয়ারি বহরমপুরের ১৯ নং রেজিমেন্টের ঘটনায়। সেখানে চর্বির সন্দেহে সেপাইরা বন্দুকের ক্যাপ পর্যন্ত স্পর্শ করতে অস্বীকৃতি জানায়। এখানে কিন্তু কার্তুজ দাঁত দিয়ে কাটার ব্যাপার ছিল না। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম। পারকিউশন ক্যাপ বা বন্দুক ফায়ার করার জন্য যে ছোট্ট ধাতব ক্যাপটা ব্যবহার করা হতো, সেটার গায়েও চর্বি থাকতে পারে, এই আতঙ্কে তারা সেটাও ধরতে চাচ্ছিল না। তাদের মনে ভয়টা এত গভীরে প্রথিত হয়েছিল যে সামান্য ছোঁয়া লাগলেও তাদের জাত যাবে। এবং ঠিক এই সংকটময় মুহূর্তেই আমরা দেখতে পাই ব্রিটিশ অফিসারদের নেতৃত্বের চরমতম ব্যর্থতা।
বহরমপুরের কমান্ডিং অফিসার কর্নেল মিচেল পরিস্থিতি সামাল দেওয়ার বদলে যা করলেন তা পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেল। সেপাইরা যখন ভয়ে কাঁপছে তাদের শান্ত করে বিষয়টা বোঝানোর বদলে মিচেল তাদের সরাসরি হুমকি দিলেন। তিনি বললেন নির্দেশ না মানলে তাদের চীন বা ব্রহ্মদেশে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই চীন বা ব্রহ্মদেশে পাঠিয়ে দেওয়ার হুমকির ভেতরেও তো একটা বড় মনস্তাত্ত্বিক আঘাত আছে। সে যুগে সমুদ্র পাড়ি দেওয়া বা ওই কালাপানি পার হওয়া মানেই তো ছিল ধর্মনাশ। রাইট, মানে তাদের যেখানে মূল ভয় ছিল ধর্ম যাওয়ার, সেখানে তাদের এমন একটা শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হলো যার সরাসরি অর্থ হলো ধর্ম নষ্ট হওয়া। এটা তো একটা প্যারাডক্স। একদম নিখুঁত পয়েন্ট ধরেছেন। মিচেলের এই হুমকি পরিস্থিতি শান্ত করার বদলে রীতিমতো আগুনে ঘি ঢালার মতো কাজ করল। সিপাহীরা ভাবল, তার মানে আমাদের সন্দেহটাই ঠিক, এরা যে কোনো উপায়ে আমাদের ধর্ম নষ্ট করবেই, হয় কার্তুজ গিলিয়ে, না হয় কালাপানি পার করিয়ে। ঠিক। এই যে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অনুভূতি, এটাই পরবর্তী ঘটনাগুলোর প্রেক্ষাপট তৈরি করে দেয়। যার সরাসরি প্রভাব গিয়ে পড়ে ব্যারাকপুরে। ২৯শে মার্চ ব্যারাকপুরের সে বিখ্যাত ঘটনা। ইতিহাসের পাতায় আমরা সবাই মঙ্গল পাণ্ডের নাম শুনেছি। মঙ্গল পাণ্ডে। এই তরুণ সেপাই ক্ষিপ্ত হয়ে লেফটেন্যান্ট বাগ ও সার্জেন্ট মেজরকে গুলি করে বসে। সে তার সাথীদের বিদ্রোহে যোগ দেওয়ার আহ্বান জানায়, কিন্তু শুরুতে কেউ সাড়া দেয় না। কেউ এগিয়ে আসেনি তখন। ব্যর্থ হয়ে সে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। শেষ পর্যন্ত তাকে ফাঁসির মঞ্চে উঠতে হয়। তার সাথে ঈশ্বরী পাণ্ডে নামক আরেক প্রহরী, যে মঙ্গল পাণ্ডেকে গ্রেফতার করতে অস্বীকার করেছিল, তাকেও ফাঁসি দেয়া হয়। আমরা তো মঙ্গল পাণ্ডেকে অনেক সময় একজন পূর্ব পরিকল্পিত বিদ্রোহী বা হিরো হিসেবে দেখি, কিন্তু বইয়ের বর্ণনা অনুযায়ী এই ঘটনার পেছনের কারণটা তো একটু ভিন্ন, তাই না? হ্যাঁ, মঙ্গল পাণ্ডের এই বিস্ফোরণ কিন্তু একদিনের কোনো রাজনৈতিক রাগ বা বিদ্রোহের পরিকল্পনা ছিল না। এটা ছিল দিনের পর দিন জমে থাকা একটা মারাত্মক ভয়ের চূড়ান্ত রূপ। মানে একটা প্যানিক অ্যাটাকের মতো। অনেকটা সেরকমই, একটা স্নায়বিক বিকলনের মতো অবস্থা। কেন এই ভয়? কারণ ৩৪ নং রেজিমেন্টের কমান্ডার কর্নেল হুইলের ছিলেন একজন কট্টর ধর্মপ্রচারক। ও আচ্ছা। তিনি প্রকাশ্যে এবং অত্যন্ত আগ্রাসীভাবে খ্রিস্ট ধর্ম প্রচার করতেন। তিনি বিশ্বাস করতেন যে এই মূর্তিপূজকদের ধর্মান্তরিত করা তার ঈশ্বর প্রদত্ত দায়িত্ব। তো কল্পনা করুন, আপনার কমান্ডার প্রতিদিন আপনাকে ধর্ম পরিবর্তনের কথা বলছেন, আর সেই একই কমান্ডার আপনাকে এমন একটা কার্তুজ দাঁত দিয়ে কাটতে বাধ্য করছেন যেটাতে গরু বা শূকরের চর্বি আছে বলে আপনি নিশ্চিত। বাপরে, এটা তো সাংঘাতিক একটা মানসিক চাপ। একদম। মঙ্গল পাণ্ডের ওই মরিয়া হয়ে গুলি চালানোটা ছিল সেই পুঞ্জীভূত আতঙ্কের, সেই কোণঠাসা অবস্থারই একটা মর্মান্তিক পরিণতি। বিষয়টা ভাবলে সত্যি গায়ে কাটা দেয়। আর এই আতঙ্ক যে শুধু ব্যারাকপুরেই সীমাবদ্ধ ছিল তা তো নয়। আম্বালা ট্রেনিং সেন্টারের হাবিলদার কাশিয়াম তেওয়ারি এবং নায়েক জিউলাল দুবের পরিণতি দেখলে তো আরও অবাক হতে হয়। আম্বালা ট্র্যাজেডি। এরা কিন্তু কোনো বিদ্রোহ করেনি, কোনো ব্রিটিশ অফিসারের গায়েও হাত তোলেনি। তারা শুধু নতুন কার্তুজ ছোঁয়ার ট্রেনিং নিয়েছিল। আর এর ফল কি হল? শুধুমাত্র কার্তুজ ছোঁয়ার গুজবের কারণে তাদের নিজেদের গ্রামের মানুষ এবং এমনকি তাদের রেজিমেন্টের সুবাদার তাদেরকে সমাজচ্যুত করে। হ্যাঁ, এক ঘরে করে দেয়। তারা এক প্রকার অচ্যুত হয়ে যায়। আম্বালার এই ঘটনাটা আসলে পুরো পরিস্থিতির একটা বড় ট্র্যাজেডি। সেপাইরা আক্ষরিক অর্থেই দুই আগুনের মাঝখানে পড়ে গিয়েছিল। একদিকে ব্রিটিশদের আদেশ অমান্য করলে কোর্ট মার্শাল বা চাকরিচ্যুতি, অন্যদিকে আদেশ মানলে নিজের পরিবার ও সমাজ থেকে বহিষ্কার। ভয়ঙ্কর অবস্থা। আর এর মধ্যে ব্রিটিশ প্রশাসনের আরও একটা মারাত্মক ভুলের কথা এখানে উল্লেখ করা জরুরি। সেপাইদের আপত্তির মুখে সরকার কিন্তু একটা পর্যায়ে একটা বেশ যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছিল। তারা নতুন একটা নির্দেশ জারি করেছিল যে এখন থেকে কার্তুজ আর দাঁতে কাটতে হবে না, হাত দিয়ে ছিঁড়লেই চলবে। কিন্তু সমস্যা হল, এই অতি গুরুত্বপূর্ণ নির্দেশটা তো সেপাইদের ঠিকমতো জানানোই হয়নি। একদম তাই। এই যে তথ্যগত শূন্যতা বা কমিউনিকেশন গ্যাপ, এটা পুরো ব্যাপারটাকে একটা বিধ্বংসী রূপ দেয়। নির্দেশ জারি হলো ঠিকই, কিন্তু সেপাইদের কাছে তা পৌঁছল না, বা এমনভাবে পৌঁছল যে তারা সেটা বিশ্বাসই করতে পারল না। তারা তো ভাববেই যে এটা নতুন কোনো চাল। রাইট। তারা ভাবল ২ মাস আগে যখন বলা হয়েছিল কার্তুজের ব্যবহার বন্ধ, তাহলে এখন কেন তাদের দাঁত দিয়ে কার্তুজ কাটতে বাধ্য করার চেষ্টা চলছে? প্রশাসন একদিকে বলছে এক কথা, আরেকদিকে কাজ করছে অন্যরকম।
এই আস্থার সংকটটাই বারুদের স্তূপটাকে চূড়ান্ত বিস্ফোরণের জন্য তৈরি করে দেয়। আর সেই চূড়ান্ত বিস্ফোরণটা ঘটল মিরাটে। মিরাটের ৩ নং অশ্বারোহী বাহিনীর কমান্ডার কারমাইকেল স্মিথের কথা না বললেই নয়। তিনি যেন নিজ হাতে এই বিদ্রোহের আগুনটা জ্বেলে দিয়েছিলেন। লোকটা ছিল ভয়ঙ্কর রকমের গোয়ার। ঠিক, তিনি ছিলেন চরম অহংকারী প্রকৃতির একজন মানুষ। ২৪শে এপ্রিল কোনো যৌক্তিক কারণ ছাড়াই স্রেফ নিজের ক্ষমতা দেখানোর জন্য তিনি ৯০ জন সেপাইকে কার্তুজ ব্যবহারের জন্য প্যারেড করতে বাধ্য করেন। কিন্তু সেপাহীরা ততদিনে মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিল। হ্যাঁ, ওই ৯০ জনের মধ্যে ৮৫ জনই অত্যন্ত দৃঢ়তার সাথে কার্তুজ ছুঁতে অস্বীকার করে। এবং সেই অস্বীকৃতির পরিণতি যে কত ভয়াবহ ছিল সেটা ৯ মে তারিখের কোর্ট মার্শালের দৃশ্যপটটা দেখলে বোঝা যায়। জেনারেল গাফের অত্যন্ত হৃদয় বিদারক একটা বর্ণনা আছে এ নিয়ে। কি হয়েছিল সেদিন? একটু কল্পনা করার চেষ্টা করি দৃশ্যটা। ওই ৮৫ জন সেপাইয়ের অনেকেই ছিল দীর্ঘদিনের বিশ্বস্ত প্রবীণ সৈনিক, যারা সারা জীবন ব্রিটিশদের হয়ে লড়াই করেছে, ব্রিটিশদের অনেক বিজয় এনে দিয়েছেন। সেই মানুষগুলোকে পুরো ব্রিগেডের সামনে দাঁড় করানো হলো। তাদের ইউনিফর্ম, তাদের মেডেল ছিঁড়ে নেওয়া হলো। তারপর কামার ডেকে এনে ১ ঘণ্টারও বেশি সময় ধরে সবার সামনে তাদের হাতে পায়ে লোহার বেড়ি পরানো হলো। ১ ঘণ্টা ধরে? হ্যাঁ, জেনারেল গাফ লিখছেন, সেই বয়স্ক সেপাইরা অপমানে কষ্টে বুক চাপড়ে কেঁদেছিল। তারা বারবার তাদের অফিসারদের কাছে করুণা ভিক্ষা করছিল, কিন্তু কেউ তাদের দিকে ফিরেও তাকায়নি। কত বড় অপমান! তাদের এই চরম অপমান ও অসহায়ত্ব উপস্থিত বাকি সেপাইদের মনে যে গভীর রেখাপাত করেছিল, সেটাই তাদের চূড়ান্ত বিদ্রোহের দিকে সরাসরি ঠেলে দেয়। আর এই চরম অবমাননার পরের দিনই আসে ১০শে মের সেই ভয়াল রবিবার বিকেলবেলা। চারদিকে গুজব ছড়িয়ে পড়ে যে ব্রিটিশরা নাকি বাকি সব সেপাইদের জন্য আরও ২,০০০ লোহার বেড়ি তৈরি করছে। ওই যে বললাম, আতঙ্ক। হ্যাঁ, এই একটা গুজব সেপাইদের একেবারে উন্মত্ত করে তোলে। তারা বুঝতে পারে আজ ওই ৮৫ জনের যা হয়েছে, কাল আমাদেরও তাই হবে। এই মরিয়া অবস্থা থেকে তারা পুরনো কারাগার ভেঙে তাদের সাথীদের মুক্ত করে আনে। শুরু হয় বিশৃঙ্খলা। ঠিক, কর্নেল ফিনিশকে গুলি করে হত্যা করা হয়। মিসেস চেম্বার্স নামের এক অন্তঃসত্ত্বা মহিলাকে অত্যন্ত মর্মান্তিকভাবে খুন করা হয়। চারদিকে শুধু আগুন, চিৎকার আর রক্ত। তবে এখানে মূল বইটার একটা নিরপেক্ষতার কথা আমাদের বলতেই হয়। অবশ্যই। বইটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সব সেপাই কিন্তু এই উন্মত্ততার স্রোতে গা ভাসিয়ে দেয়নি। অনেক সেপাই, যেমন ক্যাপ্টেন ক্রেগির অনুগতরা, নিজেদের জীবনের চরম ঝুঁকি নিয়ে ব্রিটিশ অফিসার্সদের ও তাদের পরিবারকে রক্ষাও করেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। ইতিহাসে আসলে কোনো কিছুই সম্পূর্ণ সাদা বা কালো হয় না। আমরা সবসময় নিউট্রাল জায়গা থেকে তথ্যগুলো দেখার চেষ্টা করি। তবে এই ১০শে মের ঘটনায় সবচেয়ে বিস্ময়কর এবং চমকে দেওয়ার মতো বিষয়টা হল ব্রিটিশ নেতৃত্বের চরম নিষ্ক্রিয়তা। মানে তারা কিছুই করেনি? মিরাটে সে সময় ১৫০০ সশস্ত্র ইউরোপীয় সৈন্য ছিল, ব্রিটিশদের নিজস্ব সৈন্য। তা সত্ত্বেও ৭০ জেনারেল হিউয়েট এবং ব্রিগেডিয়ার উইলসন ভয়ে ব্যারাকে লুকিয়েছিলেন। অবিশ্বাস্য! ১৫০০ সৈন্য থাকতেও তারা আক্ষরিক অর্থেই কিছুই করেননি। তাদের চোখের সামনে শহর জ্বলছে, অফিসাররা মারা যাচ্ছে, সেপাইরা অস্ত্র লুট করে দিল্লির দিকে রওনা দিচ্ছে, আর তারা ব্যারাকে বসে আছেন। তারা কি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল ভয়ে? মনে তো হয়। তারা যদি সেদিন বিন্দুমাত্র সাহসের পরিচয় দিয়ে দ্রুত কোনো পদক্ষেপ নিতেন বা পলায়নরত সিপাহীদের ধাওয়া করতেন, তবে হয়তো এই বিদ্রোহ মিরাটেই থেমে যেত। দিল্লিতেই পৌঁছাতেই পারত না। একদম, কোনোভাবেই তা দিল্লিতে ছড়াতে পারত না, এবং সিপাহী বিদ্রোহ হয়তো এত বিশাল আকার ধারণ করত না। তাদের এই অলসতা এবং সিদ্ধান্তহীনতাই মূলত বিদ্রোহকে মহীরূহ আকার ধারণ করার সুযোগ করে দিয়েছিল। এটা ভাবলে সত্যি অবাক লাগে যে চোখের সামনে নিজেদের সাম্রাজ্য জ্বলছে, অথচ ১৫০০ সৈন্য নিয়ে কমান্ডাররা শুধু ব্যারাকে বসে আছেন। আজকের এই পুরো ঘটনা প্রবাহ থেকে আমরা কিন্তু অসাধারণ কিছু বিষয় বুঝতে পারি। এই বিদ্রোহের মূল কারণ শুধু একটা নতুন প্রযুক্তির আগ্নেয়াস্ত্র বা কার্তুজ ছিল না। এর গভীরে ছিল কর্তৃপক্ষের সীমাহীন অহংকার, চরম কমিউনিকেশন গ্যাপ বা সঠিক যোগাযোগের অভাব, এবং সবচেয়ে বড় কথা, অধীনস্থদের ভয় ও বিশ্বাসকে তাচ্ছিল্য করার প্রবণতা। ঠিক, এখানে মূল সমস্যাটা টেকনোলজিক্যাল ছিল না, সমস্যাটা ছিল সোশিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল। একদম তাই। আজকের দিনের বাস্তব জীবনের সাথে যদি আমরা এর সংযোগ ঘটাই, তাহলে ব্যাপারটা আরও প্রাসঙ্গিক মনে হয়। যে কোনো নেতৃত্ব বা প্রতিষ্ঠানিক ক্ষেত্রে, সেটি হোক কোনো সেনাবাহিনী,
আধুনিক কর্পোরেট অফিস বা কোনো রাষ্ট্রীয় কাঠামো অধীনস্থদের মৌলিক উদ্বেগ বা তাদের গভীর কোনো ভয়কে অবজ্ঞা করলে তার পরিণতি কি হতে পারে এটা তার শ্রেষ্ঠ উদাহরণ। দারুণ বলেছেন। সেপাইরা কিন্তু শুরুতে শুধু তাদের কথা শোনা হোক এটাই চেয়েছিল। তারা বিকল্প সমাধানের পথ দেখিয়েছিল, কিন্তু তাদের সেই কণ্ঠস্বরকে যখন ইগোর বশে চেপে ধরা হলো, তখনই সেই ছোট্ট স্ফুলিঙ্গটা পুরো সিস্টেমকে জ্বালিয়ে দেওয়ার মতো একটা দাবানলে পরিণত হলো। আপনি চমৎকার একটা তুলনা টেনেছেন। ইতিহাস থেকে শেখার বিষয়ই এটাই। আর এই আলোচনার একেবারে শেষে এসে শ্রোতাদের জন্য সম্পূর্ণ নতুন একটা দিক নিয়ে ভাবার জন্য আমি একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। ইতিহাসকে আমরা সবসময় বড় বড় রাজনৈতিক, সামরিক বা আদর্শিক সংঘাত হিসেবে দেখতে অভ্যস্ত, কিন্তু একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন তো, দমদমে সেপাইরা যখন শুধুমাত্র একজন হিন্দু এবং একজন মুসলমানকে চর্বি কারখানায় নিয়োগের প্রস্তাব দিয়েছিল, ব্রিটিশ কর্তৃপক্ষ যদি সেই সামান্য এইচআর পলিসি বা মানব সম্পদ নিয়োগের সিদ্ধান্তটা মেনে নিত, যদি তারা তাদের অহংকার সরিয়ে রেখে ওই দুজন সাধারণ মানুষকে কারখানায় বসাতো, তাহলে কি ইতিহাস সম্পূর্ণ ভিন্ন হতো? হয়তো 1857 সালের সেই মহাবিদ্রোহ কখনোই ঘটত না। হয়তো ব্রিটিশ সাম্রাজ্যের মেয়াদ, এই উপমহাদেশের রাজনৈতিক বাস্তবতা, এমনকি আজকের আধুনিক বিশ্বের মানচিত্রটাই অন্যরকম হতো। সত্যিই তো। কোটি কোটি মানুষের ভাগ্য বদলে যেত শুধুমাত্র একটা কারখানায় দুজন লোক নিয়োগের একটা ছোট সামান্য প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের অভাবে। ওহ, কি অসাধারণ আর গভীর একটা ভাবনা। আসলেই আমরা ভাবি ইতিহাস বদলায় বড় বড় যুদ্ধে, কিন্তু মাঝে মাঝে ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার জন্য শুধু একটা সঠিক সময়ে নেওয়া ছোট সিদ্ধান্তই যথেষ্ট হতে পারে। আবার একটা ছোট ভুলের মাসুল গুনতে হতে পারে শতাব্দী ধরে। একদম। আজকের এই আলোচনায় আমরা যে বিষয়টা ঘাটলাম, আশা করি তাই এই ঐতিহাসিক ঘটনাটাকে একেবারে নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। পরবর্তীতে এমন আরও চমৎকার, অদেখা আর ভাবিয়ে তোলার মতো বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত নতুন কিছু জানার আর প্রশ্ন করার এই আনন্দ চলতে থাকুক।